শুরু করছি আজকের ক্লাস আর্টিকেল। প্রথমে আমরা দেখব আর্টিকেল অধ্যায় থেকে এ পর্যন্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে কতগুলো নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। এই প্রশ্নগুলোর গবেষণার আলোকে আমরা ওই বিষয়গুলোকে একটু বেশি প্রাধান্য দিয়ে পড়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা চলে যাচ্ছি আর্টিকেল অধ্যায়ের বিশেষ প্রশ্নগুলো একটু দেখে নেই, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসছে। সো এক নজরে একটু দেখে নেবেন, হ্যাঁ, এরপর আমরা শুরু করব। বলছি নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, কোনো আর্টিকেল ব্যবহার হয় না কোথায়। এটা আনসারটা কী হবে? আনসারটা হবে হচ্ছে 1 নাম্বার, মানে হলো প্রোনাউন, মানে প্রোনাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার হয় না। সো এগুলো হচ্ছে আপনার, আমি জাস্ট প্রথমে একটু অবজারভেশন দিয়ে যাচ্ছি। এই প্রশ্নটা আসছে হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে, 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। আমি একটু যদি সময় নেই সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, ওকে, আচ্ছা, এই প্রশ্নটা আসছে কোথায়? আর্টিকেলের এই প্রশ্নটা আসছে হলো আপনার কততম? 14তম শিক্ষক নিবন্ধনে। একটু ভালো করে কোশ্চেনগুলো আগে এই জন্যই দেখবেন যে এই কোশ্চেনগুলো দেখে নিলে আমাদের গবেষণাটা একটু সুন্দর হবে। আচ্ছা, তারপরে বলছে পরের কোশ্চেনটা দেখি আমরা। তাহলে আমরা প্রথমে শিখবো আর্টিকেলের বেসিক, সেটা আমরা পরে নিয়ে আলোচনা করছি। একজন বলছেন কথা বোঝা যাচ্ছে না, কি বলেন? সবাই তো ঠিকই বুঝতে পারছে। আচ্ছা, তারপরটা আসি, এই প্রশ্নটা বলা হচ্ছে এভরিডে। এই প্রশ্নটা কি বলা হচ্ছে? এভরিডে এই প্রশ্নটা বলছে এভরিডে ড্যাশ বিগিনস অ্যাট 9 o'clock অ্যান্ড ড্যাশ অমুক ক্লক। আচ্ছা, অ্যাট 3 o'clock, এই প্রশ্নটাতে কোনটা আনসার করতে হবে? এখানে আনসারটা হবে 1 নাম্বার কলেজ, এভরিডে কলেজ বিগিনস। এইটা যদিও সরাসরি আর্টিকেলের প্রশ্ন না, তাও দেওয়া হয়েছে। এটা আসছে দশমতম প্রভাষক নিবন্ধনে। 3 নাম্বার বলছে ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। এটা আসছে 16তম প্রভাষক নিবন্ধনে। এইখানে জাস্ট আর্টিকেলের আনসারটা হবে দি। কিভাবে আর্টিকেল আনসার দি হলো সেটা আমরা সরাসরি রুলসগুলোতে গিয়ে দেখব। 4 নাম্বার বলছে আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস। এখানেও গো এর পরে সরাসরি কোনো আর্টিকেল বসবে কিনা, এইটা হলো ফ্রেজাল আকারে আসছে ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক। আর্টিকেল থেকে মূলত নিবন্ধনে প্রশ্ন অল্প সংখ্যক পাবো। 5 নাম্বারটা দেখি এবার। 5 নাম্বার বলছে ড্যাশ দ্য মাদার রোজ ইন হার। এই রোজটা থেকে আর্টিকেলের প্রশ্ন আসছে 12তম 14তম শিক্ষক নিবন্ধনে, অর্থাৎ 2 বার। সো এইখানে আর্টিকেল হিসাবে ব্যবহার করতে হবে হচ্ছে আমাদেরকে দি শব্দটা। তো এইখানে যে দি ব্যবহার করব, এই দিটা কেন হলো সেটা আমরা পড়বো হচ্ছে রুলসে গিয়ে। এইখানে মাদার শব্দ, এটা হচ্ছে আপনার কমন নাউন। এই কমন নাউনের সামনে আর্টিকেল দি দিয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট সেন্স করা হয় মাতৃত্ব বোঝানোর জন্য। ওকে, 6 নাম্বার প্রশ্ন বলছে অনেস্টি অফ রহিম অথবা জামিল ইজ অ্যাভেলেবল ড্যাশ। সো এইখানে আনসার কোনটা হবে? 12তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা আসছে হলো ডেফিনিট আর্টিকেলের ইউজেস দি থেকে। সো কেন এখানে দি হলো সেটা নিয়েও কিন্তু আমরা পড়ব। আচ্ছা, একটু কাজ করে নিই, আপনারা একটু লাইনে থাকেন কষ্ট করে। কিছু জিনিস দেখা যাচ্ছিল না, সেটা একটু দেখার ব্যবস্থা করি। হ্যাঁ, এবার মনে হয় পারফেক্ট। আচ্ছা, তো এখানে আনসার হবে কিন্তু অনেস্টি, তাই না? এখানে হবে দি। কেন দি হলো সেটাও আমরা রুলসে গিয়ে আলোচনা করব। 7 নাম্বার চেক ড্যাশ দ্য বেস্ট ইন ইউ, তোমার মধ্যে কুপ্রবৃত্তিকে দমন করো, তোমার মধ্যে কুপ্রবৃত্তিকে দমন করো। এই যে চেক, এইখানেও আর্টিকেল হিসাবে দা বসবে, চেক দ্য বেস্ট হবে, এখানে আনসার হবে দি। এগুলো কেন আর্টিকেল দি হচ্ছে সেইগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে ভিতরে প্রবেশ করে আলোচনা করছি। আরেকটা প্রশ্ন, মোট 8টা প্রশ্ন পাওয়া যায় আর্টিকেল থেকে। অ্যাট দ্য সিন ড্যাশ দ্য মাদার রোজ ইন হার। এটা আসছে 16তম শিক্ষক নিবন্ধনে, প্রায় সেম কোশ্চেনটাই আসছে। এটার আনসার হচ্ছে কি বলেন? আনসার হচ্ছে দি। এখানেও আর্টিকেল দি বসবে। তাহলে আমরা দেখলাম যে দা আর্টিকেলের ইউজেসটা সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষায় আসছে। সো এইখান থেকে আপনারা খুব বেশি উদ্গ্রীব হবেন না আর্টিকেল থেকে। আর্টিকেল আসলে সহজেই পারা যায়, টেনশন নাই। তাহলে এই 8টা প্রশ্ন নিয়ে আমরা এখন 8টা প্রশ্নের আদলে আর্টিকেল পার্টটা শেষ করব, ঠিক আছে? ওকে,
আচ্ছা, এই ম্যাজিক বক্সে যাওয়ার আগে বলি, যারা ক্লাস দেখছেন, জামাল আছেন, মিরাজুল আছেন, আনসার করছেন, ফরিদুল ইসলাম, আরও অনেকেই লাইভে সরাসরি যুক্ত হয়েছেন। এর বাইরে যারা আছেন, ক্লাসের মধ্যে আমাদের ক্লাসের বাইরের টপিকে প্রশ্ন না করাই ভালো, কমেন্ট সংখ্যাটা একটু কমবে। আর ক্লাসের মধ্যে ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, ক্লাস শেষে আপনাদের যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন, সরাসরি আনসার করব। পুরো ক্লাসে থাকতে হবে, এইটাই ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরে ক্লাসগুলো না করতে পারেন তাহলে আপনার নিবন্ধন না যে কোনো পরীক্ষাতে আপনি টিকতে পারবেন না, অ্যাটলিস্ট ইংলিশটা ভালো করতে পারবেন না। সো আশা করি পুরো ক্লাসে মনোযোগী হয়ে আমি যেটা বললাম সেটা করবেন, ক্লাস রিলেটেড কোশ্চেন করবেন, অন্য কমেন্টস কমাবেন। প্রথমে আসি, আর্টিকেলের ইউজেস হচ্ছে ম্যাজিক বক্স এ এবং এন। আমরা কখন আর্টিকেল হিসাবে এই দুটোকে ব্যবহার করি? আর্টিকেলের বেসিক মোটামুটি আপনারা জানেন, তারপরে একটু পরে মাঝে মধ্যে পুরো ক্লাসের মধ্যে কিন্তু এটা বেসিক আর অ্যাডভান্স মিক্সার করা আছে। সো এইখানে ম্যাজিক বক্স বলার এই কারণ হচ্ছে যে আমরা কখন আর্টিকেল এ বসাবো আর এন বসাবো। আমরা সবাই জানি আর্টিকেল হচ্ছে মোট তিনটি, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এন, আরেকটা হচ্ছে দি। আর এছাড়াও একটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে নো আর্টিকেল, মানে চারটা অপশন কেন্দ্রিক আমাদের প্রশ্ন হয়। তো এখন এ অ্যান্ড দি নো আর্টিকেল, এই দুটোকে আমরা বলি ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট। আর এইটাকে এই দুটোকে বলি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্টবাচক, আর এইটাকে বলি হচ্ছে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্টবাচক। সো ভালো করে একটু বুঝতে হবে। এখন এই যে অনির্দিষ্ট আর নির্দিষ্টের মধ্যে আমরা প্রথমে অনির্দিষ্ট দুইটাকে নিয়ে কথা বলবো। যদি একটা সেন্টেন্সে কোনোভাবে নাউনটাকে অনির্দিষ্ট করে প্রকাশ করে তখন আমরা ইউজ করব এ অথবা এন। সো এ অথবা এন ইউজ করব, সেই রুলসগুলো একটু এক নজরে আমরা দেখে নিই। একটা মাত্র লাইন দিয়ে আপনি পৃথিবীর সকল জায়গাতে এ এনের কাভার করতে পারবেন। দেখেন এখানে নিয়ম আছে না হলে 25 থেকে 30টা, আর আমি এক্সপার্ট আলিম আপনাদেরকে জাস্ট আজকে যে শর্টকাট রুলসটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আপনি এ এনের সমস্যা সমাধান করতে পারবেন চিরস্থায়ী। তবে আগে বুঝতে হবে সেখানে আর্টিকেল নো অপশন অথবা দি অপশন কিনা। যদি এ এনের মধ্যে প্যাচগস হয়, ক্লিয়ার, যেখানে এ এন বসে সেখানে কিন্তু দি বা ক্রস হতে পারে অন্য কোনো কারণে, সেইগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। তবে আমরা প্রথমেই বুঝে নিলাম যে চারটা অপশন থাকে এ এন দি, আরেকটা হচ্ছে ক্রস মানে নো আর্টিকেল। তো এখন আমাদেরকে এইটা সবচেয়ে ভালো করে বুঝতে হবে যে কোথায় এন বসাতে হয়। এইবার এনের ট্রিক্সটা একটু ভালো করে পড়েন, তাহলে আপনাকে হাজার হাজার নিয়ম আমি পড়াতে পারবো না, এই একটা রুলস দিয়ে আপনি কভার করতে পারবেন। তাহলে প্রথম কথা বুঝলাম যে এগুলোকে ইনডেফিনিট বলা হয়, মানে অনির্দিষ্ট। সেন্টেন্সে যদি অনির্দিষ্ট করে কোনো নাউনের জন্য আর্টিকেল ইউজ করতে হয়, আর্টিকেল ইউজ করতে হয় নাউনের জন্য, এই কথাটা একটু মনে রাখেন। নাউনের জন্য আর্টিকেল ইউজ করতে হয়, নাউনের জন্য, নাউনের জন্য লিখেন। আর্টিকেল ইউজ করতে হয় কার জন্য? নাউনের জন্য। আর্টিকেল ইউজ করতে হয় নাউনের জন্য। আর যদি বলি যে আর্টিকেল কার পূর্বে বসে, হ্যাঁ, নাউনের জন্য আর্টিকেল বসে। আর্টিকেল বসে কার জন্য? নাউনের জন্য। আর আর্টিকেল বসে কার পূর্বে সেটা একটু দেখে নেই। আর্টিকেল বসে হলো, আর্টিকেল বসতে পারে কার পূর্বে? আর্টিকেলের পরে কি থাকতে পারে? অ্যাডজেটিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে। তার মানে আর্টিকেলের পরে আপনি তিনটা জিনিস পাবেন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, নাউন। আর আর্টিকেল যদি বলি যে কার জন্য বসে, তাহলে আর্টিকেল বসে মূলত হচ্ছে নাউনের জন্য। নাউনের জন্য, কিন্তু কার পূর্বে? আর্টিকেল বসে হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এবং নাউনের পূর্বে। নাউনের পূর্বে তিনটি জিনিসের পূর্বে আর্টিকেল বসতে পারে। আর আর্টিকেল যার পূর্বেই বসুক সে মূলত নির্দেশ করবে কাকে? নাউনকে। এগুলো নিয়ে আমরা আরও পরে বলবো। তাহলে এখন আমরা দেখি এন কখন বসবে? যখন সেটা বাংলা উচ্চারণে অ হবে। শব্দের উচ্চারণটা দেখেন, অ হবে, ভালো করে বুঝেন। আ হবে, রস্ব ই হবে, রস্ব উ হবে, এ হবে, এ হবে। কয়টা উচ্চারণ? 1 2 3 4 5 6। তাহলে মোট 6টা উচ্চারণের বেলায় আমরা ব্যবহার করব এন। এবার আসেন, এবার অনেকেই চিন্তা করেন যে ভাই ভাওয়েল মনে হয়, তাহলে ভাওয়েল থাকলেই কি এগুলো হয়? নো, এটা শুধু ভাওয়েলের কেস না। ভাওয়েল থাক আর কনসোনেন্ট থাক, এটা হলো উচ্চারণের ফিলিংস। এইখানে উচ্চারণের কথা বলছি। আমরা অনেকেই ছোটোবেলাতে শিখছি যে ভাওয়েলের পূর্বে এই সেই হয়, কিন্তু ভাওয়েলের পূর্বের হিসাব না, হিসাবটা হচ্ছে উচ্চারণ। ভাওয়েল হোক আর কনসোনেন্ট হোক, হিসাবটা কিসের বলেন? উচ্চারণের। এরপর আসেন, এ বসাবো কোথায়? ইউ, ওয়া, এরপরে হয়ের উচ্চারণ, এরপরে বা অন্য যে কোনো উচ্চারণ। এখন অন্য যে কোনো বলতে এই উপরেরগুলো বাদ দিয়ে। তাহলে এবার আমরা একটু ভালো করে এনেরগুলো মনে রাখলেই হবে। আমার সাথে বলেন, অ, আ, ই, উ, এ, এ। মোট কটা হলো? 6টা। অ, আ, ই, উ, এ, এ। এই 6টা উচ্চারণের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে
এন। তাহলে আমি এখানে একটু লিখে নিচ্ছি পরের জন্য বোঝানোর সুবিধা হয়। এর সাথে যোগ হবে কি, যোগ থাকবে হচ্ছে অ, থাকবে হচ্ছে আ, থাকবে হচ্ছে ই, উ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হলো এ। এই যে এ স্বরধ্বনি, তাই না? এ স্বরধ্বনি, এটা আপনারা জানেন মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে এ হচ্ছে স্বরধ্বনি। এই যে, তাহলে আমরা এন বসাবো, অ, আ, ই, উ, আরেকটা হলো এ এবং এ। এইবার আসি আমরা, তাহলে এর বাইরে যা পাবো সেগুলোর ক্ষেত্রে এ বসাবো, ইউ, ওয়া, হ, অন্যান্য যে কোনো উচ্চারণ। এখন এই বিষয়টাকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন, নাহলে লিখে রাখেন খাতার মধ্যে। তারপরে আমার এখন কিন্তু আমরা গড়ে অনেকগুলো এমসিকিউ সলভ করব শুধু এইটুক কথার উপরেই। আপনি দেখবেন যে আর্টিকেলের সব নিয়ম কাভার, বিশেষ করে এ এন এর ইউজেসটা চলে যাচ্ছে আমাদের উদাহরণগুলোতে। এখন দেখেন এখানে কিছু উদাহরণ আছে। সো এইখানে দেখেন তো, এই যে এ হর্স, এই এইসের উচ্চারণের আগে কেন এ দিলাম? কারণ এখানে তো হয়ের উচ্চারণ হয়েছে, হর্স। ভালো করে উচ্চারণটা বুঝতে হবে, উচ্চারণ না বুঝলে হবে না। এখানে হয়ের উচ্চারণ আছে, অর্থাৎ আমরা একটু আগের চার্টে দেখেছিলাম না, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন ইউ, ওয়া, হ, এইগুলোর ক্ষেত্রে কি হবে? এ হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে হর্স, হয়ের উচ্চারণ এই জন্য এ হয়েছে। হিরোইক উচ্চারণটা কি দিয়ে? হ দিয়ে, এই জন্য হয়েছে কি এ। ক্লিয়ার? আর এন হয়তো কিন্তু এই কটা উচ্চারণে ভালো করে মনে রাখতে হবে। এন এর উচ্চারণের জন্য কি কি বারবার বলতেছি একই কথা। আচ্ছা, তারপরে দেখেন হলি, এই যে হ আছে না, হ, এইখানে শব্দের উচ্চারণ হ দিয়ে হয়েছে, তার মানে এখানে এ হবে। হিরো, এখানে হয়ের উচ্চারণ হয়েছে, তার মানে এ হবে। হাফ, এ হবে। হলিডে, এ হবে। এখন আরেকটু দেখেন, এবার দেখেন এগুলোও কেন এ হলো। এই দেখেন ইউনিয়ন, ইউ এর উচ্চারণ ইউ, এখানে কিন্তু ই একটা আর ইউ আর একটা, সরি উ একটা, দুইটা জিনিস। আর এ বসিয়েছি আমরা, বললাম এ ছিল হচ্ছে এ প্লাস ইউ, এ প্লাস ইউ, আরেকটা আছে ওয়া, আরেকটা আছে হ। এই যে হ, তিনটা জিনিস হচ্ছে এ, ইউ, ওয়া, হ। হ্যাঁ, আবার বলছি, এই কয়টা জিনিসই মুখস্থ করতে হবে, বেশি কিছু না। ইউ, ওয়া, হ ছাড়া অন্যান্য যা আছে সব হলো এ, এগুলো সহ অন্যান্য হ, মানে এ। আর এন হলো অ, আ, ই, উ, এ, ব্যাস, 6টা আলাদা আলাদা। আচ্ছা, এখন দেখেন এখানে এ ইউ, এই যে ইউ উচ্চারণের, ইউ মানে ভেরি, তাই না? ভেড়ার স্ত্রীবাচক, তাহলে ইউ, ইউ এর আগে এ। যদিও এখানে আর্টিকেল বসানোর কথা অনেকে মনে করবে এটা তো ভাওয়েল ই আছে, ভাওয়েল ই এর সাথে সম্পর্ক না, সম্পর্ক উচ্চারণের সাথে। উচ্চারণটা কি? ইউ, তখন আনসার হবে হচ্ছে এ। লাইনেই থাকেন। সব তো ঠিকঠাকই আছে, রিস্টোর হচ্ছে আর কি, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এখানে এটা গেল। আমরা আরেকটু অগ্রসর হই এখানে। হ্যাঁ, এই জায়গাতে দেখেন এ মিস্টার, এই যে মিস্টারের উচ্চারণ এম আর, তাহলে এখানে এ বসাচ্ছি। অন্যান্য উচ্চারণগুলোর ক্ষেত্রে বসাবো এরকম। আচ্ছা, এবার দেখেন অনোরারি, অনোরারি, এখানে এই যে এইসের উচ্চারণ কিন্তু নাই, উচ্চারণের সাথে ম্যাচিং। যদিও শব্দের শুরুতে এইচ আছে, কিন্তু উচ্চারণটা কি? অনোরারি। এই যে দেখেন অনারারি, অনারারি, তাই না? তাহলে এইখানে অ উচ্চারণ আছে, আর এই যে অ থাকা মানে সেখানে কি ব্যবহার করব? এন। মনে পড়ছে? অ থাকা মানে এন। আবার দেখেন অনারেবল, অনেস্ট, অনেস্টের উচ্চারণ কি দিয়ে শুরু হয়েছে? স্বরে অ দিয়ে। এই যে অ দিয়ে শুরু হয়েছে, তাহলে অ দিয়ে শুরু হলে কি দিব? এন। বুঝতেছেন তো? আচ্ছা, তারপর বলছে এয়ার, এই যে দেখেন এয়ার, এয়ার, এয়ারের উচ্চারণ কি? এইটা কিন্তু হেয়ার না, এটার উচ্চারণটা কি? এয়ার। সো এয়ার মানে এই যে এ, আর এই যে এ লেখা দেখতে পাচ্ছেন এ, আর এ মানে হলো আমরা বলছিলাম এই যে এ থাকলে তার পূর্বে কি ব্যবহার করব? এন, তাই না? এই যে এ থাকলে তার পূর্বে হলো এন। বুঝতেছি তো সবাই? তাহলে আমার আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে বর্ণ মূল কথা না, মূল কথা হচ্ছে উচ্চারণ। উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা এই কটা পাই তাহলে ব্যবহার করব এন। আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে সব কভার করব। এরপর দেখেন অ্যান আমব্রেলা, এখানে আমব্রেলার সামনে কেন অ্যান হলো? তাই তো, এই যে ইউ এর উচ্চারণটা এখানে কি হয়েছে? আ, আ, আমব্রেলা, আ উচ্চারণ না? এই যে দেখেন আ, আ থাকলে তার পূর্বে কি হবে? অ্যান হবে।
সব ঘুরে যাই হোক আপনি এই 6টা মুখস্থ করতে হবে। বুঝাতে পারছি? আবার বলেন, মুখস্থ করেন মনে মনে। অ আ, ই উ, ই উ, এ এ, অ আ ই উ এ এ, অ আ ই উ এ এ, এগুলোর পূর্বে বসবে হচ্ছে এন। এবার আসেন, এই যে আওয়ার, আওয়ার উচ্চারণ নাকি এটাকে হাওয়ার উচ্চারণ করেন আপনারা? এখানে এইচের উচ্চারণ কিন্তু হয় না, সো এটার উচ্চারণ হচ্ছে আওয়ার। এই যে আ আছে না উচ্চারণের ক্ষেত্রে সরেয়া, এই আ মানে হলো আনসার করতে হবে এন। ক্লিয়ার? এরপর দেখেন অনেস্ট, তো একটু আগেই বললাম অনেস্ট, অ অ অ, এই যে উচ্চারণে অনেস্ট অ, অতএব অ এর সাথে মিল রেখে এখানে আনসার করছি এন। বুঝতে পারছি ট্রিক্সটা? কিচ্ছু না, আর্টিকেল একদম সহজ, শুধু এই যে এইটুকু মনে রাখলেই হয়ে যায় আপনার, এই ভিতরেরটুকু মনে রাখলেই হয়ে যায়। ওকে নেক্সট। এরপর আসেন এখানে দেখেন তো কয়েকটা একটু শর্টকাট, মানে আমরা একদম স্পেসিফিক টিপসগুলোর মধ্যে আসি আর কি, স্পেসিফিক টিপসগুলোর মধ্যে আসি। এখন দেখেন এই যে এস ডি ও, এখানে কেন এন হলো, ব্যাখ্যাটা বুঝেন। এই যে শর্টকাট যে ফর্মগুলো এস ডি ও শর্টকাট ফর্মের বেলায় এই নিয়মটা প্রযোজ্য। এস এর উচ্চারণ ভালো করে বুঝেন, এস ডি ও, এস এর উচ্চারণ এ এস, এ এ এ এস এস, এই যে এ না, এ ছিল না এখানে, এই যে এ, তার মানে এ থাকলে আনসার করবো হচ্ছে এন। তা এই জন্য এখানে এস থাকা সত্ত্বেও এখানে এন হলো। আর এই ব্যাপারটা কাজ করবে হচ্ছে আপনার এই শর্টকাট যে সমস্ত ফর্মগুলো আছে এসডিও, এই যে এম এ, দেখেন এম উচ্চারণ করতে কি লাগে, এম উচ্চারণ করতে কি লাগে, এ ম এম, তাহলে এই যে এ আছে আর এ থাকার মানে হবে হচ্ছে এন। বুঝতেছেন তো সবাই? ওকে স্যার প্যাচ লাগে দি আর এ, সেটা আমি সারবো, আগে এ আর এন এর প্যাচটা সেরে নিই, তারপরে ওটা সারবো, টেনশন করেন না। এরপর দেখেন হি ইজ আননন, এই যে আ উচ্চারণ হচ্ছে এখানে আনননের আ, এই যে আ এর উচ্চারণ মানে হলো এন বসবে। ক্লিয়ার? আগে এ এন ঠিক করেন, তারপরে ওটা আমি আসতেছি। এরপরে আমরা চলে যাব সরাসরি উদাহরণগুলো একটু সলভ করি। তাহলে এতক্ষণ যা নিয়ম পড়লাম এটা দিয়েই আর্টিকেলের নিয়ম এ এন শেষ, এ এন এর নিয়ম একদম ট্রিক্সে শেষ। এবার কয়েকটা সলভ করি, তারপরে আমরা দায়ের নিয়মে যাব। বলেন তো এখানে কি হবে? এবার আপনাদের পালা। শি ইজ ড্যাশ আননন উইমেন হেয়ার, এখানে আননন আ আছে তাই না, আ আছে মানে আর্টিকেল কি হবে এখানে, আ আছে মানে আর্টিকেল হবে এন। এখনই আপনাদের যে প্যাচগোজটা সেটা আগে সারি, সেটা হচ্ছে প্যাচগোজটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দিটা কখন বসে, দি কখন বসবে, দি কখন বসবে শুধু এইটুকু আগে বুঝতে হবে। দি বসবে যদি নাউনটাকে নির্দিষ্ট করে, নাউনটাকে কি করে, নির্দিষ্ট করে। এখন নাউনটাকে নির্দিষ্ট করবে কিভাবে সেটাই তো আগে বুঝতে হবে। সবাই বলে নির্দিষ্ট করে, কিন্তু কিভাবে নির্দিষ্ট করে আমরা ওইটা আগে বুঝি। দেখবেন আপনারা দি প্লাস নাউন প্লাস একটা প্রেপোজিশন থাকবে প্লাস আরেকটা নাউন থাকবে, এই যে হচ্ছে আপনার সোর্সকে নির্দিষ্ট করে দিল, এইখানকার নাউনটা নির্দিষ্ট, তখন হইল দি হবে। এইবার ভালো করে বুঝেন, অধিকাংশ আর্টিকেলের ক্ষেত্রে এই একটা স্টাইলে নির্দিষ্ট করা থাকে, নির্দিষ্ট করার আরও অনেক উপায় হতে পারে, কিন্তু এই একটা উপায় দিয়ে আমরা ট্রাই করে নিতে পারবো যে সেই নাউনটাকে স্পেসিফিক করে উল্লেখ করে দিচ্ছে কিনা, বা কোনো লোকেশন দিয়ে, কোনো স্থান দিয়ে, কোনো ঘটনা দিয়ে, বা পূর্বে সেন্টেন্সের মধ্যে উল্লেখ আছে এরকম কিছু দিয়ে যদি ওই নাউনটাকে রেফার করা থাকে তাহলে সেটা নির্দিষ্ট। তাহলে আমাকে বুঝতে হবে যদি সেন্টেন্সের মধ্যে নাউনটা নির্দিষ্ট না হয় তখন হচ্ছে আমরা এ এন এর কাজ করব। তাহলে আগে বুঝতে হবে নির্দিষ্ট কিনা, তারপরে আপনি এ এন নিয়ে কাজ করবেন। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আর্টিকেল বসে না কোথায়, তার মানে চারটা অপশন কিন্তু চারটারই রিচার্জ আছে। এই যে বলছে যে আর্টিকেল বসে না কোথায়, এটাও আপনাকে জানতে হবে কোথায় বসে না। তাহলে আমি যেটা বসে না সেইগুলো একটু আপনাদেরকে লিখে দিচ্ছি। আর্টিকেল বসে না কোথায় মানে ক্রস হয় কোথায়, ক্রস কোথায় মানে আর্টিকেল হবে না কোথায়, সেইগুলোর কথা বলতেছি। হ্যাঁ, আর্টিকেলটা হয় না কোথায় সেটা বলি। ক্রস হলো যদি কখনো নাউনটা হয় আনকাউন্টেবল, তাহলে এর সামনে কোনো ধরনের আর্টিকেল বসবে না। এইটুক মনে রাখেন, বাকিটুক দেখা যাক। এবার আসেন, বলছে শি ইজ আননন। এবার আননন ওইমেন, এই যে আননন ওইমেনটা হচ্ছে নাউন, আর আনননটা কিন্তু এখানে অ্যাডজেটিভ। আমরা বলছিলাম ভালো করে প্যাচ বুঝতে হবে, অ্যাডজেটিভের সামনে আর্টিকেল বসে, কিন্তু যেখানেই বসুক সেটা নাউনের জন্য বসে। কার জন্য বসে?
নাউনের জন্য বসে। সো এইখানে উইমেন এই নাউনকে নির্দিষ্ট করে আর্টিকেল বসবে। এখন এখানে আর্টিকেল বসবে কিনা, ওমেন শব্দটা কি আনকাউন্টেবল? নো, এটা আনকাউন্টেবল না, এটা একটা কমন নাউন। সো কমন নাউন যেহেতু, তার মানে এখানে আর্টিকেল বসবে। সো উত্তর এটা হতে পারছে না, আর্টিকেল বসবে। এবার আর্টিকেল বসাবেন, ঠিক আছে, দি বসাতে পারবেন? এটা কি নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে উইমেনটা কোথাকার? সরাসরি অফ প্রিপোজিশন দিয়ে কোনো কিছু উল্লেখ করা আছে? নাই। সো আপনাকে এখানে অফের যেহেতু ইউজেস নাই, আর্টিকেল দিয়ে এটাকে প্রিপোজিশন দিয়ে নির্দিষ্ট করা নাই, সো আমরা এ এর মধ্যে আনসার করব। সো এ এর মধ্যে আমরা আনসার করব এখন এই যে উচ্চারণের ভিত্তিতে। ইউ এর উচ্চারণটা হচ্ছে এখানে কেমন হচ্ছে? আননন, আননন, বাংলায় লিখেন আননন, এই যে আ এর মতো উচ্চারণ হচ্ছে, অতএব এখানে আনসার হবে হচ্ছে এন। উচ্চারণ হলে আনসার হবে এন। বুঝতে পারছেন সবাই? দেখেন, আগেই উত্তর করার পালায় যায় না, আমি 2-4টা বুঝাচ্ছি, এগুলো একটু ভালো করে শুনেন। কারণ হলো আর্টিকেলের সমস্যা হলো অনেকেই বুঝে না যে কখন নো আর্টিকেল কখন দি। আরে এ এন তো কম্পেয়ার মোটামুটি পারি সবাই, ঠিক আছে? সো আমি আরও 10-20 মিনিট যা কথা বলবো সেগুলো কিন্তু এই ব্যাপারটা নিয়েই, পার্থক্য করা নিয়েই। ক্লিয়ার? সো এইখানে কয়েকটা লাইন লিখছি, এই কটা লাইনের উপর আপনাকে ফোর্স দিতে হবে। এই যে একটা কথা, এই যে একটা কথা, এই হলো একটা কথা, এইগুলো প্রত্যেকটা লাইনের উপর ফোর্স দিতে হবে। আর্টিকেলের বেসিক হচ্ছে এগুলো, আর্টিকেলের বেসিক হচ্ছে এইগুলো। এই 5টা পয়েন্টের উপরে আপনার মোটামুটি ক্লাসের অনেক কিছু নির্ভর করবে, অনেক কিছু নির্ভর করবে 5টা পয়েন্টের উপরে। আসেন আমরা পরের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, রিচার্জ করা শিখেন, রিচার্জ করা শিখেন। এইখানে বলেন, এইখানে বলেন, সমস্যা না, একটা না হলে আরেকটা দেখতেছি। বলছে ড্যাশ অনেস্ট পারসন নেভার টেলস এ লাই। এখন দেখেন অনেস্ট পারসন, তাই না? এখানে অনেস্ট অ্যাডজেটিভ ওয়ার্ড, আর পারসনটা হচ্ছে নাউন। সো এই পারসন নাউনের জন্য, পারসন নাউনের জন্য, পারসন নাউনের জন্য আর্টিকেল বসবে, যেহেতু পারসনটা কমন নাউন। আমরা বলছি শুধু আনকাউন্টেবল নাউনের জন্য আর্টিকেল বসে না। কোন নাউনের জন্য? আনকাউন্টেবলের জন্য নো আর্টিকেল, আনকাউন্টেবলের জন্য হচ্ছে নো আর্টিকেল, আনকাউন্টেবলের জন্য হচ্ছে নো আর্টিকেল। এখন এইটা তো কাউন্টেবল নাউন পারসন, তো এর সামনে আর্টিকেল বসবে, তাহলে নো আর্টিকেল উত্তরটা হচ্ছে না, গেল। এখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তার মানে এখানে দিও হবে না, গেল। নির্দিষ্ট করে বুঝাইলে এই পার্সনটাকে বলতো যে দ্য অনেস্ট পার্সন অফ দিস স্কুল। এই যে পার্সনের পরে অফ প্রিপোজিশন দিয়ে কিছু যোগ করা থাকতো, অফ দিস স্কুল, অফ দিস ক্লাস, অফ বাংলাদেশ, এরকম করে ওই পার্সনের সোর্সটা উল্লেখ করা থাকতো। তার মানে নির্দিষ্ট করা মানে হলো সোর্স উল্লেখ করা থাকে, এটার নাম হলো সোর্স। এটার নাম কি বলেন? সোর্স। অফ প্রিপোজিশন দিয়ে যেটা উল্লেখ থাকে সেটা হলো সোর্স। এইভাবে যদি সোর্স উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে আনসার করি আর্টিকেল দি হিসাবে। সো এখানে যেহেতু সোর্স নাই পার্সনের, অতএব পার্সনটা আনকাউন্টেবল, কাউন্টেবলের মধ্যে অনির্দিষ্ট, অনির্দিষ্ট অবস্থায় এ এন, এ হবে না এন হবে, বলেন এ হবে না এন হবে? এইটা সহজ, কারণ অনেস্ট এই উচ্চারণটা কি দিয়ে হচ্ছে? অ দিয়ে হচ্ছে, অ। আর অ এর উচ্চারণ মানে এই যে দেখেন, অ এর উচ্চারণ হলে কি হয়? এন হয়। উচ্চারণটাই আসল, এইচ এর শব্দটা সামনে আছে সেইটা বড় কথা না। তাহলে এইচ এর উচ্চারণ অ এর মতো হলে আমরা সেখানে আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব? এন ইউজ করব। হ্যাঁ, আমরা আরও কয়েকটা কোশ্চেন ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। দেখেন আগে কয়েকটা কোশ্চেন ব্যাখ্যা বুঝেন, তারপরে আপনি বইয়ের মধ্যে হাজার হাজার উদাহরণ আছে, এক্সপার্ট বই ভরা উদাহরণ আছে, পড়তে পারবেন। 3 নাম্বার, টুডে ইজ ড্যাশ অনলি ডে দ্যাট আই অ্যাম ফ্রি। বলেন এটা কি আনসার হবে? টুডে ইজ ড্যাশ অনলি ডে দ্যাট আই অ্যাম হিয়ার। ভালো করে বুঝতে হবে 3 নম্বর প্রশ্নটা কি প্রশ্ন করেছে। এখানে কি প্রশ্ন করেছে? টুডে ইজ ড্যাশ অনলি ডে দ্যাট আই অ্যাম হিয়ার। বলছে যে আজকেই একমাত্র দিন যখন আমি ফ্রি। এখন ভালো করে বুঝেন 3 নম্বর প্রশ্নটা। তাহলে এইখানে 3 নম্বর প্রশ্নে শূন্যস্থান দিয়েছে অনলি ডে, এই ডে শব্দটার জন্য, রাইট? এখন ডে শব্দটা এখানে নির্দিষ্ট করা হয়েছে। কিভাবে নির্দিষ্ট করা হয়েছে আগে ভালো করে বুঝেন। বলছে যে এই যে ডে শব্দটাকে রেফার করেছে দ্যাট, এইখানে দ্যাট দ্বারা বোঝাচ্ছে ওই দিনটাতে আই এম ফ্রি, যেই দিনটাতে আমি ফ্রি সেটা হচ্ছে আজকেই একমাত্র দিন। এইখানে দেখেন ডে শব্দটাকে কিন্তু আলাদা একটা ফোর্স করা আছে, স্পেসিফিক করা আছে, শুধুমাত্র এই যে অনলি দিয়ে নির্দিষ্ট করা আছে। সো এরকম করে নির্দিষ্ট করার নানান হিসাব আছে, সেইগুলো আমরা সোর্স ছাড়াও অন্যান্য 2-1টা পাবো।
সো এইটা আগে বুঝতে হবে। তো এখানে এটা কিন্তু সেন্টেন্স বেঁধে হাজারো স্টাইল আছে নির্দিষ্ট করার, সো এটার কোনো রুলস নাই, একটা রুলস আছে সেটা বলে দিয়েছি এইটা। সো এখানে কিন্তু 3 নম্বরে এইটাকে সরাসরি স্পেসিফিক করে দিয়েছে দিনটাকে, অনলি ডে, শুধু একটাই দিন যেদিন আমি ফ্রি। সো চোখ বুঝে এখানে আর্টিকেল হবে নির্দিষ্ট মানে ডেফিনিট আর্টিকেল দি, নির্দিষ্ট মানে ডেফিনিট আর্টিকেল দি বসবে। নির্দিষ্ট মানে কি বলেন? ডেফিনিট আর্টিকেল দি। যারা অন্য কিছু চিন্তা করছিলেন তারা হয়তো বুঝতে পারেন নাই, সাইফুল ইসলাম এন হবে না, হ্যাঁ বেলাল হোসেন দি হবে। তাহলে বোঝা গেল কেন দি হচ্ছে। তাহলে আমাদেরকে কিন্তু গবেষণা সবগুলো নিয়েই করতে হবে। এরপর 4 নম্বরের গবেষণাটা একটু করেন। কোশ্চেন নাম্বার 4 এর রিসার্চটা করেন, আনসার না বরং আপনি রিসার্চটা করা জরুরি। আনসার করার দরকার নেই, আপনি আনসার পরে করেন, আগে রিসার্চ করেন। 4 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে। বলছে 4 নম্বর প্রশ্নটা বলছে বেনারস ইজ ড্যাশ হলি সিটি। ভালো কথা, এখানে হলি শব্দটা দিছে আর এখানে সিটি। তো সিটি হলো নাউন, ঠিক কি না? সিটু নাউন, সিটি হলো নাউন আর হলি হচ্ছে পবিত্র, এটা হলো অ্যাডজেক্টিভ। সো নাও আর্টিকেল এখন বসানোর জায়গা দিছে কোথায়? আর্টিকেলের প্লেসটা হলো অ্যাডজেক্টিভের পূর্বে, স্থানটা দিছে অ্যাডজেক্টিভের পূর্বে, কিন্তু আর্টিকেলটা বসবে মূলত কার জন্য? নাউনের জন্য। আমরা বলছি আর্টিকেল বসে কার জন্য আর কার পূর্বে, দুইটা কিন্তু আলাদা কথা। কার জন্য, জন্য বললে অলওয়েজ নাউনের জন্য, আর কার পূর্বে, আর্টিকেল বসে কার পূর্বে? অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে, অথবা সরাসরি নাউনের পূর্বে বসতে পারে। সো এখানে সিটি কমন নাউন, এইটা কি কোনোভাবে কমন নাউন? আমরা জানি যে সবসময় আর্টিকেল নিয়ে বসে অথবা সংখ্যা নিয়ে বসে। সো এই কমন নাউনের সামনে আর যাই হোক নো আর্টিকেল অপশন আনসার করা যাচ্ছে না, যেহেতু এটা কমন নাউন অবশ্যই তার একটা আর্টিকেলের দাবি আছে। ভালো করে বুঝেন, কমন নাউন হলে তার আর্টিকেলের দাবি আছে, আর্টিকেল নিবে সে। এখন আসেন, তাহলে নান উত্তর হলো না, গেল। আমরা উল্টো দিক থেকে আসছি, সবাই অন্যদিকে চিন্তা করে। এবার এটা নির্দিষ্ট না, কারণ এই সিটির লোকেশনটা সরাসরি উল্লেখ করা নাই, বা সিটিটা কোন জায়গায় সেটা উল্লেখ করা নাই, জাস্ট একটা কমন নাম বলছে, একটা পবিত্র শহর। অনেকগুলো শহরের মধ্যে স্পেসিফিক করছে বেনারসকে, কিন্তু সিটিকে তো বেনারস করে স্পেসিফিক করে নাই, বুঝতে পারছেন? যদি এরকম বলতো হলি সিটি অফ দ্য ওয়ার্ল্ড, তখন এই সিটি এর পরে যদি অফ দ্য ওয়ার্ল্ড থাকতো, তাহলে এই অফ প্রিপোজিশন দ্বারা যেটা থাকতো সোর্স উল্লেখ, আর সোর্স উল্লেখ থাকলে সেখানে আর্টিকেল হয়তো দি, যেহেতু সোর্স উল্লেখ নাই। ওকে, আসি তাহলে এখানে হলি এর উচ্চারণ অনুযায়ী আমাকে এ আর এন এর মধ্যে আনসার ঘোরাতে হবে। এখন হলি উচ্চারণ, এটা হলি হয়ের উচ্চারণ, এই যে হ, এই যে দেখেন হয়ের উচ্চারণ, এই যে হয়ের উচ্চারণ দিছি না এখানে, হয়ের উচ্চারণ। সো হয়ের উচ্চারণ হলে সেটা হবে হচ্ছে এ, হয়ের উচ্চারণ হলে আনসার হবে এ। ক্লিয়ার? আমি আর কয়েকটা কোশ্চেন বোঝাবো, তারপর সব আপনারা সলভ করবেন, আপনারা সলভ করবেন। 5 নম্বর বলেন। 5, আমি কিন্তু সবগুলো নিয়ম এখানে উল্লেখ করে নিয়ে আলোচনা চালাচ্ছি। জাফর আছেন আমাদের সাথে, সিফানা আক্তার আছেন, সোয়াইব আহমেদ সোহেল আছেন, শামীম সাথী আছেন। ওকে, বলেন 5 নাম্বারটা বলেন দেখে, এটা আপনারা সলভ করেন তো, তারপর ব্যাখ্যা করি। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 বলেন, 5 নাম্বার প্রশ্ন। কোশ্চেন নাম্বার 5, ড্যাশ অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ প্লে, ড্যাশ অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ প্লে, ড্যাশ অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ প্লে। ফাইন, বলেন ড্যাশ অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ প্লে। বুঝতেছি তো? 5-এর উত্তরটা হবে, আনসার আমি বলে দিচ্ছি, 5-এর আনসারটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার পার্সেন্ট তো সবাই অ্যান অ্যাক্টর হয়েছে কেন? এইখানে তো অ্যাক্টরের কোনো সোর্স উল্লেখ নাই। আরেকটা কথা, অ্যাক্টরের পাশে তো নান আনসার হবে না, কেন? কারণ এটা একটা কমন নাউন। অ্যাক্টর মানে কি? অভিনেতা। আর কমন নাউন মানে অবশ্যই সে আর্টিকেল নিবে, কমন নাউন মানেই সে কি? আর্টিকেল নিবে। এখন নির্দিষ্ট হইলে দি আর্টিকেল নিবে, আর অনির্দিষ্ট হইলে সে এ বা এন আর্টিকেল নিবে। তার মানে কমন নাউন অলওয়েজ আর্টিকেল নিবে, এবং সেই আর্টিকেলটা নির্দিষ্ট হইলে দি নিবে, অনির্দিষ্ট হইলে এ অথবা এন নেবে। আসি এবার, তাহলে এখানে অ্যাক্টর অনির্দিষ্ট অবস্থায় আছে, কোন অ্যাক্টর উল্লেখ করা নাই। তাহলে এই অ্যাক্টরটা বলছে অভিনেতা হচ্ছে একটা নাটকের প্রাণ, তাহলে অভিনয় আর কি, সরি। তাহলে এখানে এইটা এর উচ্চারণ আছে, এই যে এ উচ্চারণ বুঝতে হবে, উচ্চারণটা কিসের? এর, অ্যাক্টর, অ্যাক্টর, অ্যাক্টর। এই যে এখানে হবে এন, এর উচ্চারণ থাকলে আর্টিকেল হবে এন। বুঝতে পারতেছি? একটাও ভুল হবে না, শুধু আপনাকে বুঝতে হবে যে প্রথমে কখন বসে না, তারপরে বুঝতে হবে নির্দিষ্ট কিনা, তারপরে বুঝতে হবে অনির্দিষ্ট হলে এই উচ্চারণগুলো। এরপর 6 নম্বর, 6 নম্বর প্রশ্নটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 6,
6 6 নম্বর প্রশ্ন নাম্বার 6 বলেন 6 নাম্বারটা কি হবে 6 নাম্বারটা কি হবে আর্টিকেলের পরে কি কি থাকে সেটা আরেকবার লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা নাউন যাই হোক আচ্ছা বলেন তো 6 হি ইজ ড্যাশ ইউরোপিয়ান এই যে ই এর উচ্চারণটা এখানে ইউরোপিয়ান ইউ মানে এবার বলেন তো কোথায় আছে ইউ এই যে ইউ সো ইউ এর উচ্চারণ হলে এখানে আনসার হবে কি এ ইউ এর মতো উচ্চারণ হলে আনসার হবে এ তাহলে এ বলতে অপশন আছে কোথায় সেটা অপশন ডি তে আছে এ বুঝতেছেন সবাই এ ইউরোপিয়ান ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি এ বুঝতেছি তাহলে এটাও কিন্তু সব হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি এই কান্ট্রি শব্দটাকে এখানে নক করা হয়েছে অতএব এটা হচ্ছে আপনার কোন নাউন বলেন সরি আনসার হবে কি এ বুঝতেছেন সবাই ও ফাইন সবাই বুঝে গেছেন অনেকেই জানতেন তারপরেও আমি একটু অ্যাডভান্স অগ্রসর করে দিলাম আর কি বলেন এটা বলেন 7 নম্বরটা হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ এ বিফোর ইট হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ এ বিফোর ইট কি হবে আনসার বলেন 7 নাম্বার 7-এ বলছে হলো এ বসবে কার সামনে তাই না এ বসবে কার সামনে এ ওই যে আমরা সংক্ষিপ্ত শব্দগুলোর উচ্চারণের নিয়মটা শিখেছি সংক্ষিপ্ত শব্দের উচ্চারণটা এমন হইলে তার সামনে এইভাবে আর্টিকেল বসাবেন সংক্ষিপ্ত শব্দটা তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে 3 নাম্বার বিএড বি এর উচ্চারণের সামনে এ বসাই কিন্তু এটা দেখেন এফ 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 এ আছে তার মানে এন এম ই ডি এ আছে এম এম এ এম এম তাই না এই যে এ আছে তারপরে এখানে কি আছে এল 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 উচ্চারণ কি এ ল এল তাই না এই যে এ তো এ থাকলে সেগুলো এন হয় তার মানে অপশন এ বি ডি হলো এন হবে আর একমাত্র সি হলো এ হবে বুঝতেছেন তার মানে এইভাবে যদি কোনো সংক্ষিপ্ত শব্দ থাকে যেগুলো এরকম করে আপনাদের অ্যাব্রিভিয়েশন আকারে দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেলের এই নিয়মটা প্রযোজ্য হ্যাঁ উচ্চারণের বিষয়টা এখানে এ বি সি ডি কোনো বিষয় না অনেকে বলে ভাওয়েলের পূর্বে এন খবরদার ভাওয়েলের পূর্বে এন এই কথাটা এখন থেকে বলা যাবে না উচ্চারণটা ভাওয়েলের মতো হতে হবে এই যে উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তখনই যখন বাংলা এরকম বোঝায় বাংলা এরকম বোঝানো মানে হচ্ছে উচ্চারণটা ভাওয়েলের মতো হওয়া পরের উদাহরণ 8 নাম্বার বলছে কি লা জিওকন্ডা না গিওকন্ডা উচ্চারণ এটা মোনালিসার নাম ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক এই যে ইউনিক ওয়ার্ক এখানে আর্টিকেলটা কি হবে ইউনিক ওয়ার্ক ইউনিক ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাই না ইউ এর মতো উচ্চারণ হবে তার মানে এখানে আনসারটা হবে আমাদের আর্টিকেল কি বলেন ইউনিক ওয়ার্ক অফ আর্ট ইউনিক ওয়ার্ক অফ আর্ট দেখেন এই যে ইউনিক ওয়ার্কটা এখন এখানে আনসার কিন্তু দুই রকম হতে পারে এটা ডি আনসার প্রেফার করতে পারেন আবার এ আনসার প্রেফার করতে পারেন তাহলে এখন সমস্যা হচ্ছে এখানে আর্টিকেল ডি দিব নাকি এ দেব দুটোই সঠিক তবে আমরা পারফেক্ট হিসাবে নেব সি নাম্বার কারণ এখানে যখন এই কথা বলা হচ্ছে যে ওয়ার্ক এটা হচ্ছে ইউনিক ওয়ার্ক তো ইউনিক ওয়ার্ক তো অনেকগুলো আছে মোনালিসার সো মোনালিসার অনেকগুলো ইউনিক ওয়ার্কের মধ্যে এইটা একটা ইউনিক ওয়ার্ক ঠিক আছে ইউনিক ওয়ার্ক অফ আর্ট হ্যাঁ মানে এইখানে এই ওয়ার্কের সোর্স বলা হচ্ছে না বরং ওয়ার্কটা কি সেটা বলা হচ্ছে সোর্স বলা হলে হয়তো সোর্স না বরং এখানে বলা হচ্ছে কি শিল্পকলার কাজটা হচ্ছে ইউনিক তাহলে এখানে আনসারটা করতে হবে আর্টিকেলের সেন্সে অনির্দিষ্ট তাহলে 8-এর উত্তরটা হচ্ছে 8-এর উত্তর কি হবে বলেন এ আনসার হবে 8-এর ওকে 9 কোশ্চেন নাম্বার 9 আই স ড্যাশ ওয়ান আইড ম্যান এই যে একজন কোশ্চেন করেছিলেন যে 1-এর আগে কি হয় এবং কেন হয় দেখি আপনারাই সলভ করেন আগে তারপর বলি বলেন তো 9 নাম্বার কি হচ্ছে আনসার 9 নাম্বার আই স ড্যাশ ওয়ান আইড ম্যান এই যে দেখেন 9-এর আনসারটা প্রথম কথা হচ্ছে এখানে আগে বলেন আর্টিকেল কেন বসলো আর্টিকেল বসার যৌক্তিকতা হচ্ছে এখানে ডট ডট ম্যান আছে তাই না সো ম্যান শব্দটা এখানে কোন নাউন ম্যান শব্দটা হচ্ছে এখানে কমন নাউন তো আর্টিকেল বসবে তাহলে নিঃসন্দেহে আমরা এই নো আর্টিকেলে যেতে পারছি না নো আর্টিকেল আনসার হচ্ছে না ভালো কথা
তাহলে আর্টিকেল যদি বসে, এখন এটা তো নির্দিষ্ট করা নাই যে ম্যানটা কোথাকার, ম্যানটার পরিচয় কি, তাহলে এখানে আর্টিকেল দিয়েও হচ্ছে না। এখন বাকি থাকলো এন। আপনারাই বলেন উচ্চারণটা কি, এই ওয়ানের উচ্চারণটা কিভাবে হচ্ছে? ও আন, ও আন। এই যে ও আছে, ও ওয়া, দেখেন তো ওয়া মানে এই যে এটা দেখেন, এই যে নিচে লিখছি ওয়া, তাই না? এই যে ওয়া, বুঝতে পারছেন? ওয়া উচ্চারণ হলে তার সামনে কি হয়? এ হয়। যতই এখানে ওয়ানে লিখতে গেলে আপনার ও থাক, তাহলে কি এখানে ও এর কাজ করতেছে? ও এর কাজ কিন্তু হচ্ছে না। এখন ও আর্টিকেল যতই থাক লাভ নাই, ও আর্টিকেল যদি ও এর মতো উচ্চারণ, শব্দটা বর্ণটা সরি ও ভাওয়েলটা যদি ও এর উচ্চারণ হয়, তবেই সেখানে আমরা আনসার করব হচ্ছে কি আনসার করব? এন। কিন্তু ওয়া এর মতো আনসার হলে যে ওয়া ওয়া, এই যে দেখেন ওয়া ওয়া, সো আনসার হবে হচ্ছে এ। মনে থাকবে? তাহলে ওয়ানের ক্ষেত্রে আমরা সবসময় উচ্চারণটা এমনই পাবো ওয়া এর মতো, তখন আমরা আনসার করব হচ্ছে এ, আর্টিকেল হবে এ। পরের কোশ্চেনটা তাহলে আর 9 এর আনসার হচ্ছে বি নাম্বার। 9 এর আনসার, 9 এর আনসার কি বলেন? বি নাম্বার। 9 এর আনসার অনেকে এ বলতেছেন কেন? 9 এর আনসার কিন্তু বি নাম্বার। এই যে আই স এ ওয়ান আইড ম্যান, এখানে এ হবে আনসার। হ্যাঁ, আই স এ হবে আনসার এ। এখানে আরেকটা রুলস দেখেন, এখানে কিন্তু এই ওয়ানটা কিন্তু অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেটিভকে নির্দেশ করছে, আর দুটো মিলে ম্যানকে নির্দেশ করেছে। তার মানে এখানে ম্যান নাউনের জন্য আর্টিকেল বসছে হচ্ছে এ, নাউনের জন্য, কিন্তু কার পূর্বে? ওয়াইয়ের পূর্বে। তাহলে দুটো বিষয়ে কাজ করে, সেটা হলো এ হবে না এন হবে, সেটা নির্ভর করবে তার কাছের শব্দটার উপরে। এই এ বা এনের কাছে যে থাক তার উপরে নির্ভর করবে। আর এ বা এন বসবে কার জন্য? এই শেষ নাউনের জন্য। নাউনটা যেখানেই থাক সেই নাউনের জন্য আর্টিকেল বসবে। মনে থাকবে, নাউনের জন্য, সেটা নাউনের পূর্বে হতে পারে, অ্যাডভার্বের পূর্বে হতে পারে, অ্যাডজেটিভের পূর্বে হতে পারে আর্টিকেলের ব্যবহারটা। নেক্সট 10 নম্বর, আমরা কি মোটামুটি আর্টিকেলের যে মার প্যাচটা ছিল সেটা বুঝতেছি কিনা? আর্টিকেল তো ছোটোবেলা থেকেই পড়ছি, কিন্তু এই মার প্যাচটা বুঝি নাই। সো মার প্যাচটা এখন আমরা আজকে খোলাসা করার চেষ্টা করছি। আমি অত বৈজ্ঞানিক টিচার না যে সব আপনাকে একদিনই করে দিতে পারবো, তবে যতটুকু পারবো ইনশাল্লাহ আপনার সমস্যা দূর করতে পারবো, এইটুকু কনফিডেন্স আমার আছে। আচ্ছা, এইটা কি হবে? 10 নম্বর, দিস ইজ ড্যাশ ওয়েসিস। দিস ইজ ড্যাশ ওয়েসিস, বলেন এখানে কি হবে অ্যান্সার? দিস ইজ ড্যাশ ওয়েসিস, এই হয় একটি মরুদ্যান। এখন আসি, একই রকম আগেরটার মতো সেম, কিন্তু সেম। 10-এর আনসার কি করছেন? ফয়সাল আহমেদ 10-এ দিচ্ছেন হচ্ছে এ, ঘাসফুল বলছেন 10-এর হচ্ছে সি। আচ্ছা, মানে এ আর সি কথাগুলো উল্টে যাচ্ছে। যাই হোক, আপনারা এই অপশনে যেটা থাকে সেটা লিখেন, তাইলে হবে। আচ্ছা, তাহলে কোন অপশনটা হবে আনসার? আনসার অপশন হবে সি, দিস ইজ এ ওয়াসিস। দিস ইজ এ ওয়াসিস। দেখেন মরুদ্যানটাকে অনির্দিষ্ট করে ফোকাস করা হয়েছে। সো আনসারটা হচ্ছে কোনটা বলেন? সি নাম্বার। সো এই হলো আপনাদের সাথে অনির্দিষ্ট বা নির্দিষ্ট আর্টিকেল বোঝার জন্য বেশ ক্লুগুলো সলভ করলাম। মোটামুটি এর মাধ্যমে আপনাদের সকল নিয়মগুলো কভার হয়ে গেছে। তারপর আমরা কিছু বাড়তি রুলস ফলো করব। এখন আপনাদের এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু পড়ি। এইটা একটু বিসিএস এবং নিবন্ধনে আসছে ঠিকই, কিন্তু এই প্রশ্নটা আসছে ফ্রেজাল থেকে, সরাসরি আর্টিকেল থেকে না। ফর এ ওয়ার্ক, গো ফর এ ওয়ার্ক, এটা সরাসরি আর্টিকেল থেকে না, অনেকে বুঝে না। 11 নম্বর, আই ডিসাইডেড টু গো ফর এ ওয়ার্ক, মানে হাঁটার জন্য। সো এই যে গো ফর এ ওয়ার্ক, এইটা পুরোটা মিলে একটা ফ্রেজ। সো আপনারা যখন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অধ্যায়টা পড়বেন, তখন নিঃসন্দেহে চেষ্টা করবেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অধ্যায়ের এই বিষয়গুলো একটু খেয়াল করতে, যে কোথায় আমরা আর্টিকেলগুলো দেখা যায়, সেই আর্টিকেলগুলোর উপর নজর দিতে হবে। ঠিক আছে, এটা সরাসরি নিয়ম না, কিন্তু মুখস্থ স্টাইল। এরপর আরেকটু আমরা যদি অগ্রসর হই, তাহলে এই যে এইটা একটু কঠিন কোশ্চেন, দেখেন 15 নম্বরটা। এটা থাক, আপনারা পারবেন, সমস্যা নাই। আমি কিন্তু অনেক এক্সাম্পল নিয়ে কথা বলিনি আজকে আপনাদের সলভ করছি হচ্ছে বিশেষ বিষয়গুলো। এটা সলভ করেন তো আপনারা। LLB বলেন তো, LLB এটা কি হবে? 21 নম্বরটা, দিস ম্যান হ্যাজ ড্যাশ LLB ডিগ্রি। LLB কি আনসার হবে এখানে? LLB, এই যে LLB ডিগ্রি, দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইজ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলটা কি? LLB, এই যে LLB মনে আছে না, এর উচ্চারণ হচ্ছে, তার মানে আনসার হবে হচ্ছে আর্টিকেল
এ মানে উত্তর হলো সি নাম্বারটা, সরি এল, এন এন এন, এ এর উচ্চারণ হচ্ছে, সরি, তাহলে আনসারটা হচ্ছে এ নাম্বারের এন, 21 আনসার হচ্ছে এন। বাহ, পারছেন আপনারা, সুন্দর। তাহলে আর্টিকেলের মারপ্যাচটা আমরা একটু বুঝে নিয়েছি। এখন আমরা ডেফিনেট আর্টিকেলের কয়েকটা উদাহরণ দেখে আরেকটু মারপ্যাচ বুঝে নিব। এইগুলোর নিয়ম কানুন, এত নিয়ম কানুন পড়ে আপনি কখনো মনে রাখতে পারবেন না। এইখান থেকে একটু পড়তে শুরু করি। এইখান থেকে কয়েকটা উদাহরণ সলভ করলে ডেফিনিট আর্টিকেলের ইউজেসটা বুঝে যাবেন। আমরা কিন্তু আর্টিকেল, ডেফিনিট, ইনডেফিনিট একসাথে আলোচনা করছি। দ্য ড্যাশ সান ইজ এ স্টার, বলেন তো এটা আনসার কি হবে? 1 নম্বর, একটু বুঝে উত্তর করতে হবে। কোশ্চেন নাম্বার 1, ডেফিনিট আর্টিকেলের কোশ্চেন নাম্বার 1, ডেফিনিট আর্টিকেলের প্রশ্ন নাম্বার 1 বলছে ড্যাশ সান ইজ এ স্টার, সূর্য একটি নক্ষত্র। ড্যাশ সান ইজ এ স্টার, সূর্য একটি নক্ষত্র, এখানে আনসার কি হবে? আনসার কি হবে? ড্যাশ সান ইজ এ স্টার। আচ্ছা দেখেন, একের আনসারটা কিন্তু হচ্ছে 1 নম্বর। কেন 1 হলো ভালো করে বুঝি। সান পৃথিবীতে কয়টা আছে বলেন? যে জিনিস পৃথিবীতে একটাই আছে, মানুষের নাম বাদে অন্যান্য যত জিনিস পৃথিবীতে একটাই আছে, সেইগুলোর পূর্বে আমরা নিঃসন্দেহে সেটাকে নির্দিষ্ট ধরে নিয়ে আর্টিকেল এ দিব। সেই ক্ষেত্রে আর এই সোর্সের প্রয়োজন নাই। ভালো করে বুঝেন, প্রপার নাউনের ক্ষেত্রে সোর্সের কোনো প্রয়োজন নাই। কমন নাউন হলে এই কমন নাউনটার ক্ষেত্রে সোর্স পাইলে সেটা নির্দিষ্ট, কিন্তু প্রপার নাউন তো অটোমেটিকই নির্দিষ্ট, কারণ সেটা থাকেই একটা। তাহলে এখানে সানের পূর্বে আমরা ব্যবহার করব হচ্ছে এ, মানে দি, তাই তো। আর স্টার মানে নক্ষত্র। নক্ষত্র পৃথিবীতে অনেক আছে, সূর্য আছে, সূর্য ছাড়া আরও অনেক নক্ষত্র আছে আমরা জানি। তো এই যে সূর্য একটা মাত্র নক্ষত্র, সেটা নির্দিষ্ট করা হয়েছে। আর এখন প্রপার নাউনের সামনে দিয়ে দিয়েছি, আর এই স্টার হচ্ছে কমন নাউন। সো কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল কি ব্যবহার করছি? এ ব্যবহার করছি। তার মানে দ্য সান ইজ এ স্টার। একের উত্তরটা হচ্ছে অপশন এ, মানে প্রথম হবে আর্টিকেল নির্দিষ্ট করার জন্য দি, আর স্টার হলে অনির্দিষ্ট অবস্থায় আনসার হবে এ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছি। এরপর 2 নাম্বার, হুইচ ইজ কারেক্ট, নিচের কোনটা ঠিক? হুইচ ইজ কারেক্ট, নিচের কোনটা ঠিক? হুইচ ইজ কারেক্ট, নিচের কোনটা ঠিক? সরি, ইনকারেক্ট, নিচের কোনটা ভুল সেটা বলেন। নিচের কোনটা ভুল? নিচের কোনটা ভুল? হুইচ ইজ ইনকারেক্ট, নিচের কোনটা ভুল? দেখেন এখানে আনসারটা কি? 2 এর আনসারটা হচ্ছে আপনার 4 নাম্বার, এ স্কাই ইজ ব্লু, এইটা ভুল। এ স্কাই ইজ ব্লু কেন ভুল? কারণ স্কাই পৃথিবীতে একটাই আছে। সো এইটার সামনে এ ব্যবহার করা যাবে না, এটার সামনে ব্যবহার করতে হতো আর্টিকেল দি। তার মানে এখানে নির্দিষ্ট করে দিচ্ছে। সো স্কাই, তাহলে আপনাকে কিন্তু এই বিষয়ে একটু শিখতে হবে যে পৃথিবীতে কোন কোন প্রপার নাউনগুলো আছে এবং সেগুলো আমাদের পরীক্ষার জন্য কোনগুলো লাগে। সেই প্রপার নাউনগুলো আপনাকে একটু রপ্ত করতে হবে, তাহলে আপনি পারবেন যে ওই প্রপার নাউনগুলোর সামনে আমরা আর্টিকেল চোখ বুঝে প্রথমে কি বসাই দিব? দি বসাই দিব। তাহলে এখানে ভুল অপশন হচ্ছে ডি নাম্বার, কারণ এখানে স্কাইয়ের সামনে হওয়া উচিত ছিল এন। 3 নাম্বার প্রশ্ন, এটা লাগবে না। 4 নাম্বার প্রশ্ন, আই রিড ড্যাশ কুরআন, বলেন 4 নাম্বার প্রশ্ন বলেন। আই রিড ড্যাশ কুরআন, আই রিড ড্যাশ কোরআন। 4-এর আনসারটা কি হবে? এই যে কোরআন, পৃথিবীতে একটা মাত্র ধর্মগ্রন্থ, সেটা স্পেসিফিক করা আছে, সেটা হচ্ছে এই ধর্মগ্রন্থর নামটা কি? কোরআন। যখনই কোরআন বলছে এটা হলো প্রপার নাউন। সো প্রপার নাউন হিসাবে এটা তো একটাই। সো প্রপার নাউনের পূর্বে চোখ বুঝে আর্টিকেল হবে দি। সো আনসারটা হবে এখানে কি বলেন? আর্টিকেল দি মানে হলো সি নাম্বার আনসার। আর্টিকেল দি মানে সি নাম্বার, বুঝতেছেন তো? সো আর্টিকেল কিন্তু কঠিন না, তবে যাদের যে প্যাচটা লাগতো সেই প্যাচটা কিন্তু মোটামুটি একটা কাভার হয়েছে, যে আপনি কখন আর্টিকেল ইউজ করবেন না আর কখন করবেন, এই প্যাচগোজটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, কখন দি আর কখন হচ্ছে এন, এই কথাগুলো মনে রাখলেই হচ্ছে। আর এটা তো পারবেন, এটা একটু আলোচনা করি। ইউএসএ, ওই যে সংক্ষিপ্ত নাম না, ইউ উচ্চারণটা কিসের মতো আছে? ইউ এর মতো আছে, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, এটা নতুন একটা নিয়মের মধ্যে পড়বে, এই নিয়মটা আলোচনা করছি।
সেটা হচ্ছে দেশের নাম যদি হয়, দেশের নাম দেশের নাম দেশের নাম একাধিক শব্দ, দেশের নাম একাধিক শব্দ হলে এর সামনে আর্টিকেল দিতে হবে দি। দেশের নাম, আবার বলছি, দেশের নাম একাধিক শব্দ দিয়ে হলে তার পূর্বে বসবে হচ্ছে দি। দেশের নাম একাধিক শব্দ দিয়ে হলে, তার মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 3টা শব্দ দিয়ে একটা দেশের নাম, সো ওই দেশের নামের পূর্বে আর্টিকেল দি দিতে হবে। কিন্তু সিম্পলি যখন একটা দেশ হয় তার সামনে আর্টিকেল ব্যবহার করতে হবে না, প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে 5-এর উত্তরটা হচ্ছে সরাসরি দি আনসার, দি। উই উইল লিভ ফর দ্য ইউএসএ। ওকে, মুছে দিলাম। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা তো আজকে 8টার সময় ক্লাস নিতে চেয়েছি, আমার মনে হয় না এনার্জি পাবো। আপনাদের কি খুব মন খারাপ হবে? 138 জন লাইভে আছেন, যে আমি যদি ক্লাসটা 8টায় না নিতে পারি, আগামীকাল নিয়ে দিব, তাহলে রিল্যাক্সে আপনারা করতে পারবেন। আজকে অনেকের হয়তো চাপ হয়ে যাবে, অনেকে দেখতেছি মেসেজ করেছেন অলরেডি। তাহলে আজকে 8টার ক্লাসটা আমরা ক্যান্সেল করে আগামীকাল 8টায় নিয়ে দিব, আবার পরশু দিন 8টায় ক্লাস হবে, ঠিক আছে? আর আজকে আমরা আর্টিকেলটা তাহলে আর একটু বিস্তারিত শিখতে পারবো, নাহলে অনেকখানি গ্যাপ পড়ে যাবে আবার। আচ্ছা, তাহলে এখানে আনসার হচ্ছে উই উইল লিভ ফর দ্য ইউএসএ। তাহলে 5-এর উত্তরটা হচ্ছে দা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যাচ্ছি পরেরটায়। পরের কোশ্চেন, দ্য মোর দ্য মেরিয়ার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির, এটা ডিগ্রি অধ্যায় অলরেডি শিখে আসছেন আপনারা। এইটা বলেন, দ্য ফ্রান্স রেফার টু, দ্য ফ্রান্স রেফার টু, দ্য ফ্রান্স রেফার টু, আনসারটা কি? এই দ্য ফ্রান্স বলতে এখানে কি বোঝায়? এখানে আরেকটা নিয়ম কভার করে দিচ্ছি এখান দিয়ে। যদি কোনো দেশের নাম, ভালো করে বুঝেন, দেশের নাম বা ভাষার নামের পূর্বে আর্টিকেল দি থাকে, তাহলে আমরা জানি যে ওই জাতীয় সবাইকে বোঝায়, বা ওই দেশের সবাইকে বোঝায়, ওই ভাষাভাষীর সবাইকে বোঝায়। তাহলে এখানে ফ্রান্স, দ্য ফ্রান্স মানে ফ্রান্সের পিপুলকে বোঝাচ্ছে বা ফ্রান্সের জাতিকে বোঝাচ্ছে। তাহলে আনসার হবে হচ্ছে দ্য ফ্রান্স বলতে কী হবে বলেন? আনসারটার সাথে দ্য ফ্রান্স পিপুল, দ্য ফ্রান্স পিপুল মানে ওই ভাষাভাষীর লোকজনকে বোঝায়। তো 7-এর উত্তরটা হচ্ছে এ নাম্বার। এইগুলো আর্টিকেলের জেনারেল কথাবার্তা, যেটা আপনারা নিজেরা পড়লেও বুঝেন, কিন্তু আমি যে সমস্যা জায়গাগুলো সেগুলো নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করি। একটু বিরত নিচ্ছি, কাছাকাছি আজান পড়ছে। এটা আপনারা সলভ করেন, এটা সলভ করেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শর্টে বলেন ভাই, ক্লাসে আছি আমি। ক্লাস ক্লাস শেষে ঠিক করে দেবো ভাই। ওকে, এবার আসেন 9 নম্বর প্রশ্নটা। এখানে এগ্রিকালচার আছে না, এগ্রিকালচার এ, তাহলে এখানে আনসারটা কী হবে বলেন তো? আনসারটা হবে হচ্ছে নো আর্টিকেল। কেন নো আর্টিকেল হলো এইটাই বুঝতে হবে। 9-এর উত্তরটা হবে বি নাম্বার। এখন বুঝতে হবে যে কিভাবে বি নাম্বার হলো। এগ্রিকালচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এগ্রিকালচার শব্দটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে তার সামনে আর্টিকেল বসবে না, এটা হলো প্রথম কথা। তাহলে নো আর্টিকেল প্রথম অপশনে লাগবে, সেক্ষেত্রে আনসার হতে পারে এইটা। আর এইখানে যে ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্টটা অনির্দিষ্ট অবস্থায় ইম্পর্টেন্টের সামনে বসে এন, সো আনসারটা বি নাম্বার।
দ্য এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। বুঝতে পারতেছি বিষয়টা? আচ্ছা, এখন প্রসঙ্গ যদি কারো মনে হয় যে অ্যাক্টিভিটির সোর্স আছে, আসলে অ্যাক্টিভিটির সোর্স নাই, এটা বাংলাদেশের মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে এগ্রিকালচার। সো এইখানটাতে আমরা এই অ্যাক্টিভিটিটাকে সোর্স বলবো না, এটা হচ্ছে সাধারণ রেফারেল, এটা কোনো সোর্স না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আর্টিকেলের নিয়মটা কিন্তু এইখানে এসেই আপনারা প্যাচগোছ খেয়ে গেলেন যে আসলে অনেকগুলো বিষয়। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যার জন্য আর্টিকেল নিব সেটা কোন নাউন। তাহলে আর্টিকেল শিখতে হলে অবশ্যই আপনাকে নাউনের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। নাউনটা যদি আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে আমরা তার সামনে আর্টিকেল নিব না, এটা হলো প্রথম সেন্স। তাহলে আর্টিকেল নিব না, এগ্রিকালচার আনকাউন্টেবল নাউন, তাই এর সামনে আমরা আর্টিকেল নিচ্ছি না, নো আর্টিকেল। আর ইম্পর্টেন্ট শব্দটা ই এর উচ্চারণ হচ্ছে এই যে ই, দেখেন প্রথমে লিখছিলাম না, তো ই এর উচ্চারণ হলো, এই জন্য আনসার হচ্ছে এন। ক্লিয়ার? একজন বলছে ডি আনসার হবে কেন? ডি হবে না, না ডি হবে না। অনেকে বলছেন ডি হবে কিনা, না ডি হবে না। এটা এগ্রিকালচার আনকাউন্টেবল নাউন, এই জন্য এটাকে আমরা কি ব্যবহার করেছি বলেন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর সামনে আর্টিকেল ইউজ হবে না। ঠিক আছে? আব্দুল্লাহ বলেছিলেন হচ্ছে ওইটা হবে কিনা, ডি আনসার হবে না। নেক্সট, এটা 10 নাম্বারটা বলছে যে কাজী নজরুল ইসলাম ড্যাশ শেলি অফ বাংলাদেশ। এইখানে আপনি একটা জিনিস পাবেন, এটা ব্যক্তির প্রপার নাম। আমরা কিন্তু আনসার কি হবে সেটার চেয়ে বেশিরভাগ বলতেছি যে কেন হবে না, কি হবে না, বিশ্লেষণটা বলতেছি। আচ্ছা, তাই এখানে বলছে কাজী নজরুল ইসলাম ড্যাশ শেলি অফ বাংলাদেশ, বাংলাদেশের শেলি। এখন আসি, এইখানকার নিয়মটা হচ্ছে যদি কোনো প্রপার নাউন, আবার বলছি প্রপার নাউনের মধ্যে ব্যক্তিবাচক যে প্রপার নাউনগুলো আছে, সো ব্যক্তিবাচক প্রপার নাউনগুলো যদি তুলনা করার জন্য বলা হয়, যেমন এখানে নজরুলকে তুলনা করছে শেলির সাথে, হ্যাঁ পিবি শেলির সাথে, তো এই তুলনার ক্ষেত্রে যার সাথে তুলনা করা হবে ওই নাউনের সাথে দি বসবে। তাহলে কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, দ্য শেলি। এখানে আর্টিকেল দি হবে কারণ দি এর সাথে নজরুলের তুলনা করা হচ্ছে। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখে নিলাম, যদি কোনোভাবে তুলনাবাচক কোনো কিছু বোঝায় দুইটা ব্যক্তিবাচক নাউনের সাথে, তখন তুলনা করার ক্ষেত্রে যার সাথে তুলনা করা হয় তার সামনে কি বসে, দি বসে। তাহলে এখানে দি বসবে, দা শেলি হবে। ও একজন বলছেন দি হবে না দা হবে, একজন বলছে দি হবে না দা হবে, সরি এটা একটু খেয়াল করবেন, দি আর দা এটা উচ্চারণ নিয়ে কোনো সমস্যা নাই, দি আর দা উচ্চারণের জন্য আপনাকে টেনশন করতে হবে না, এটা কোনোটাই ভুল না, ইউজ না করলে সমস্যা নাই। এখন আপনি যদি মনে রাখতে চান সেইটার জন্য আপনারা বলতে পারেন, অনেকে যেটা এরকম করে বলে যে দাদির সিবি বলার চেষ্টা করে আর কি, দা প্লাস সি কনসোনেন্ট, দা প্লাস সি কনসোনেন্ট, মানে যদি কনসোনেন্ট থাকে তার সামনে উচ্চারণ হবে দা। ঠিক আছে? যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন হচ্ছে দা। আর হচ্ছে দি ভা মানে হচ্ছে ভাওয়েল, হ্যাঁ এই যে, তাহলে আপনারা মনে রাখবেন দা কন দি ভা, দা কন দি ভা মানে ভাওয়েলের সামনে হলে আনসার করবেন হচ্ছে দি, মানে উচ্চারণ করবেন, এটা উচ্চারণ নিয়ে সমস্যা না, মানে এটা কোনো ভুল না। তারপরেও অনেক পণ্ডিতেরা এটাকে আলাদা করে বের করার চেষ্টা করছে যে কখন ইংরেজরা দা করে দি করে, সেইটা আর কি। ঠিক আছে? তো কনসোনেন্টের আগে হচ্ছে দা, তাহলে আপনারা বলবেন দা কন দি ভা, দা কন দি ভা, এইভাবে মনে রাখবেন তাহলেই হবে, দা কন দি ভা, দা কন দি ভা, দা কন দি ভা, ব্যাস। আচ্ছা, এখন আসি, কাজী নজরুল ইসলাম ইজ, এই যে শেলি, এটা হলো কনসোনেন্ট না, তাহলে এখানে আনসার করবেন কি দা, তাহলে কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি, ইজ দা শেলি অফ বাংলাদেশ। বুঝতেছেন তো? তাহলে এখানে আনসার করছি দা, দা উচ্চারণ দা দি কোনো সমস্যা নাই, তাও আপনারা যারা বলছেন আর কি, কনসোনেন্ট এস দিয়ে শুরু হয়েছে এই জন্য এখানে উচ্চারণটা হচ্ছে এই যে কনসোনেন্টের আগে কি উচ্চারণ হবে, দা উচ্চারণ হবে। ওকে, আচ্ছা নেক্সট, এই যে একটা প্রশ্ন আপনাদের নিবন্ধন পরীক্ষাতে আসছিল, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ইনশাআল্লাহ। আর্টিকেলের বলছে ড্যাশ মাদার রোজ ইন হার, ড্যাশ মাদার রোজ ইন হার। এখানে এই যে মাদার শব্দটা কমন নাউন, কিন্তু এটার সামনে আর্টিকেল ব্যবহার করতে হবে দি। কেন আর্টিকেল দি ইউজ করলাম? এইটাকে এই যে রোজ মানে উঠেছিল বা জেগে ওঠা, ইনহার মাতৃত্ব জেগে উঠেছিল,
এটা একটা মুখস্থ টাইপের মতো কোশ্চেনটা হয়ে গেছে, কারণ এটা বারবার বিভিন্ন পরীক্ষা আসতেছে। তাহলে এইটার নিয়ম হচ্ছে যদি কখনো কমন নাউন দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনের সেন্স বোঝায়, কমন নাউন দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনের সেন্স বোঝায়, তখন তার সামনে আর্টিকেল দি দিতে হবে। কমন নাউন দ্বারা যদি কখনো সেটাকে অ্যাবস্ট্রাক্ট সেন্স বোঝাতে চায়, তখন মাতৃত্ব, এই যে মা, মা থেকে মাতৃত্ব, মা কমন নাউন, সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে আর্টিকেল, কি আনসার করবো বলেন, দা। তার মানে দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার। ও এখানে উচ্চারণ দা হবে না দি হবে বলেন তো, আরেকটা একটু ট্রিক্সটা দেখে দিন, এটা মনে রাখার স্বার্থে একটু কয়েকটা দেখা দিচ্ছি। এখানে এম আছে, কনসোনেন্ট, কনসোনেন্ট মানে হবে দা, উচ্চারণ হবে দা। ওকে, এটা পারবেন, বলেন এটা বলেন। অনেস্টি অফ রহিম, এই যে রহিমের সততা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, তাহলে চোখ বুঝে কার সততা, রহিমের, একটা প্রপার নাউনের থেকে সোর্স উল্লেখ করা হচ্ছে, তাহলে চোখ বুঝে এখানে আর্টিকেল হবে দি। তাহলে 12-এর আনসার হবে কি, আনসার হবে বলেন, এই যে আনসার হবে সি নাম্বার, মানে দা, আনসার হবে হচ্ছে দা। তার মানে দা অনেস্টি অফ রহিম, দা অনেস্টি অফ রহিম, 12-এর উত্তর হচ্ছে সি নাম্বার। নেক্সট আমরা আর্টিকেলের একদম ভিতর বাহির সব কিছু চিরে শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখবো হচ্ছে কোথায় নো আর্টিকেল নিয়ে কিছু ব্যাপার স্যাপার। এই চলে আসি, আমরা এ এন ডি এর বেশ কিছু আলোচনা শেষ করছি, এখন দেখবো নো আর্টিকেল, অর্থাৎ কোথায় আর্টিকেল বসতে পারে না, সেগুলো আগেও বলেছি, আর এখন একটু ফর্মালি আবার একটু গুছিয়ে বলছি। এতক্ষণ বলছি ইনফর্মালি, এখন একটু গুছিয়ে বলার চেষ্টা করি। বলছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, এই প্রশ্নটা আসছে 14তম প্রভাষক নিবন্ধনে, বারবার আসতে পারে প্রশ্নটা, খুব খেয়াল, বারবার বলছি। আমি কিন্তু এখানে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা পড়াই, তাহলে বুঝবেন যে ওই 1 ঘন্টায় যা বলতেছি প্রত্যেকটা একেবারে পাই টু পাই গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে 1 নাম্বার নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, আনসার কি হবে? আচ্ছা, একজন বলছে 12 নাম্বার রিপ্লাই, 12 নাম্বারে কি ছিল ভাই? ও 12 নাম্বারটা একজন রিপ্লাই করতে বলছে। এখানে অনেস্টি, ঠিক আছে, অনেস্টি, এই অনেস্টির সোর্স উল্লেখ আছে, দেখেন অনেস্টির সোর্সটা কি, এই যে রহিম, রহিমের সততা, তো এইখানে রহিমের সততা বোঝাতে এই অনেস্টি শব্দটা এখন এখানে কমন নাউন হিসাবে সামনে আর্টিকেল দিয়ে নিবে, যেহেতু সোর্স উল্লেখ করা আছে। সততা কার? রহিমের। সোর্স আছে মানে নির্দিষ্ট, এই যে প্রিপোজিশন প্লাস নাউন, সোর্স আছে, প্রিপোজিশন অফ প্লাস নাউন, ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম 1 নম্বর প্রশ্নে, বলছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, ভালো কথা। এখানে আনসার কি হবে? কার সামনে আর্টিকেল ইউজ হবে না, আনসারটা হবে প্রোনাউন। প্রোনাউনের সামনে আমরা কখনো আর্টিকেল ইউজ করি না, বাকি 3টার সামনে আর্টিকেল বসতে পারে, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, যেটা আমরা আগেই বলেছি। সামনে মানে পূর্বের কথা বলা আছে, কিন্তু যদি কোনোভাবে এখানে বিফোর না থেকে এখানে থাকতো যে আর্টিকেল ইউজড ফর, মানে আর্টিকেল কার জন্য ইউজ হয়, তাহলে আপনি কিন্তু আবার আরেকটা জিনিস করতে হতো, এখানে ফর বললে আবার আনসার হতো কি বলেন তো আপনারা? যদি বলতো যে আর্টিকেল ইজ ইউজড ফর, এখানে নো নাই, জাস্ট খালি সিম্পলি বলবে যে আর্টিকেল ইজ ইউজড ফর, তাহলে আনসার করতাম হলো নাউন। ফরের কথা বললে নাউন, তখন অবশ্য নো থাকবে না, সিম্পলি বলবে যে আর্টিকেল কার জন্য ইউজ হয়। আচ্ছা, এই প্রশ্নটা একটু সলভ করব, এটা আরেকটু স্পেশাল একটা প্রশ্ন। দেখেন, আপনি যে পরীক্ষায় দেন বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু আপনাকে মাস্ট পড়তে হবে, কারণ উইদাউট বিসিএস কোশ্চেন আপনার প্রস্তুতি কোনোভাবেই কভার হবে না। না বুঝলেও বিসিএস কোশ্চেন একদম কি বলবেন, পাই টু পাই ঠাটা মুখস্থ যে কথাটা বলে সেইটা করবেন। হ্যাঁ, আশা করি বুঝবেন, তারপরে না বুঝলে মুখস্থ করে নেবেন, কারণ বিসিএস এর কোশ্চেনগুলো হুবহু কমন পড়ে, হুবহু। বলছে হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি, এইখানে দেখেন তো, এই যে টু হসপিটাল, এই জায়গাতে আমার আর্টিকেল বসবে কি বসবে না, এখানে একটা নিয়ম আছে। যেহেতু আমরা নিয়ম পড়তেছি কোথায় আর্টিকেল বসবে না, এখানকার নিয়মটা হলো যদি কোনো শব্দ গোয়ে ভার্বের পরে থাকে এবং সেই লোকেশনটাতে ওই উদ্দেশ্যে যাওয়া হয়, তাহলে তার সামনে আর্টিকেল হবে না। গোয়ের পরে যদি সেম উদ্দেশ্যে ওইখানে যাওয়া হয়, তাহলে তার সামনে আর্টিকেল বসবে না। যেমন বলছে উই ওয়েন্ট টু হসপিটাল, আমরা হসপিটালে গেলাম বিকজ উই হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক হয়েছে, অসুখ হয়েছে। সো অসুখ হয়েছে মানে সে অসুখের জন্যই হসপিটালে যাচ্ছে, অসুস্থের জন্যই হসপিটালে যাচ্ছে। আর হসপিটাল তৈরি হয়েছে কার উদ্দেশ্যে? অসুস্থতা ঠিক করার উদ্দেশ্যে, তাহলে তৈরি আর উদ্দেশ্য ম্যাচিং আছে। সো ওই কারণে এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে এবার নাউনটা যাই হোক সেটা দেখার উদ্দেশ্য না, সেন্টেন্সের মিনিংটা দেখা উদ্দেশ্য,
যে এই লোকেশনটাতে হসপিটাল, মসজিদ, বাড়ি, বারান্দা বা এই যে যে জায়গাগুলো আছে হসপিটাল, মসজিদ, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, এই সমস্ত জায়গায় যথাযথ উদ্দেশ্যে গেলে তার সামনে আর্টিকেল বসবে না, মানে নো আর্টিকেল। সো নো আর্টিকেল দিয়ে আনসার প্রথমে আছে একটা, এখানে আছে দুইটা, অ্যান্ড দুইটার মধ্যে এক্স্যাক্টলি কোনটা আনসার করবো। তাহলে পরের অপশনে যাই। উই হ্যাড এ হার্ট অ্যাটাক, এই রোগের নামে হার্ট অ্যাটাক হচ্ছে এ দিতে হবে। রোগের নামের পূর্বে আর্টিকেল এ বসবে, কারণ এখানে হার্ট আছে, হয়ের উচ্চারণ আছে, ঠিক কিনা? এই যে হয়ের উচ্চারণ না, এই যে এই যে লাস্টে লেখা আছে দেখেন, হয়ের উচ্চারণ হলে আনসার হয় কি? এ। হয়ের উচ্চারণ হলে আনসার হবে হচ্ছে এ। তাহলে আনসারটা হচ্ছে এ। তাহলে উই ওয়েন্ট টু হসপিটাল, কোনো আর্টিকেল বসবে না মাঝখানে, বিকজ উই হ্যাড এ হার্ট অ্যাটাক। ঠিক আছে, তার মানে সেম উদ্দেশ্যে লোকেশনে গমন করা হলে ওই লোকেশনের সামনে আর্টিকেলের প্রয়োজন নেই। বুঝছেন তো সবাই? আশা করি বুঝছেন, না বোঝার কিছু নাই। এবার আরেকটা প্রশ্ন এখানে আসছে, 4 নম্বর প্রশ্নটা। এটা আরেকটু এক্সেপশনাল, মানে নো আর্টিকেলের ইউজ। ঠিক আছে, রোগের নামের পূর্বে এ বসছে, ঠিক আছে। নো আর্টিকেল ইজ ইউজ বিফোর, আরেকটা বেসিক কোশ্চেন, যে আর্টিকেল বসবে না কোন নাউনের পূর্বে। তাহলে বুঝেন, এখানে আর্টিকেল কালেকটিভের নাউনের পূর্বে বসে, কমন নাউনের পূর্বে বসে, আর্টিকেল নাউন অফ মাল্টিটিউডের পূর্বে বসে, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে বসে না, কারণ ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউনটা কি বলেন? আনকাউন্টেবল। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল সাধারণত বসে না। এক্সেপশনালের কথা বাদ দেন, কিন্তু জেনারেল রুলসের কথা বলতেছি। তাহলে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় আর্টিকেল বসে না সেই রুলসগুলো। 2 নাম্বার, মিস্টার রবার্ট লিভস ইন হেগ, এ হয়ের উচ্চারণ আছে, তাই তো? আর একটা বিষয়, এটা তো আর্টিকেল নেদারল্যান্ডের রাজধানী, তাই তো? মিস্টার রবার্ট লিভস ইন হেগ, আর্টিকেল বসবে কি বসবে না? স্থানবাচক প্রপার নাউন, আর্টিকেল বসবে, তাহলে আনসার হবে লিভস ইন দ্য হেগ। আচ্ছা, এখানে আনসার হবে কি? 2 এর আনসার হবে হচ্ছে এ নাম্বার। আব্দুল মজিদ, এ কিলো অফ রাইস। বিপ্লব, মিস্টার রবার্ট লিভস ইন দ্য হেগ। ওকে, ক্লিয়ার? নির্দিষ্ট করে বলা হচ্ছে প্রপার নাউন। সো আনসারটা হচ্ছে এ নাম্বার। 3 নাম্বার, এটা কি আর্টিকেল হবে নাকি বলেন? সরি, আপনাদেরকে একটু ভুল বলছি। এই যে অপশন 2 আছে না, প্রশ্ন 2, আমি খেয়াল করিনি, সরি। এই স্থানবাচক যে আরেকটা প্রপার নাম আছে না, সরি একটু আগে আসেন, ব্যাকে আসেন। এই যে হেগ শব্দটা, এর সামনে আর্টিকেল বসবে না, আনসার হবে ডি নাম্বার। এটার সামনে আর্টিকেল বসবে না। এটা হচ্ছে একটা রাজধানীর নাম এবং প্রপার নাউন। সো 2 এর আনসার আর্টিকেল হবে না, মানে আনসার হচ্ছে ডি নাম্বার, নো আর্টিকেল। ঠিক আছে, নো আর্টিকেল বোঝানো নির্দিষ্ট না। এটা হচ্ছে আপনার কেন, এটা প্রপার নাউন, কিন্তু প্রপার নাউন স্থানবাচক প্রপার নাউনের সামনে আর্টিকেলের প্রয়োজন নাই। আর স্থানবাচক না, সেটা পৃথিবীতে একটাই থাকলে বসে, কিন্তু এখানে আমরা কখনো বলি না যে ঢাকার সামনে সরাসরি দা ঢাকা ইজ, এরকম না বলি। ঠিক আছে, এখানে আর্টিকেল বসবে না। এটা 3 নাম্বার, আই এম লার্নিং ড্যাশ ইংলিশ। 3 নাম্বার, আই এম লার্নিং ড্যাশ ইংলিশ। 3, এই জায়গাতে আবার আর্টিকেল বসবে কিনা বলেন? ভাষার নাম ইংলিশ, যদি ভাষার নাম হয় বাংলা, ইংলিশ, হিন্দি আর অ্যারাবিক, এই যে ভাষার নামগুলো আছে না, ল্যাঙ্গুয়েজ, তো ভাষা বা ল্যাঙ্গুয়েজের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ভাষা বা ল্যাঙ্গুয়েজের নামের পূর্বে আর্টিকেল বসবে না। সো এখানে আনসার হবে নো আর্টিকেল। এখানে আনসার হবে নো আর্টিকেল। আই এম লার্নিং ইংলিশ, সরাসরি আই এম লার্নিং ইংলিশ। তো 3 এর আনসার হচ্ছে ডি। আরেকটা নিয়ম শিখলাম, ভাষার নামের পূর্বে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। প্রথম দিকে বলছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, তাই তো? এখন কিন্তু আমরা আস্তে আস্তে আরো অনেকগুলো বিষয় যোগ করছি। 4 নাম্বার, এটা একটু কঠিন, বাদ দিলাম। এটা এই যে এটা আপনাদের নিবন্ধনে আসছে 6 নাম্বার, এটা দিয়ে আজকে আপনাদের ক্লাস শেষ হবে। 6 নাম্বারটা, অ্যাট দ্য সিন ড্যাশ মাদার
রোজ ইন হার, এখানে 6 নম্বরটা কি আনসার হবে? কিংবা এখানে আর্টিকেলটা কেন হলো এটা একটু বোঝার চেষ্টা করি। বলছে অ্যাট দ্য সিন মাদার অ্যারোজ ইন হার, এই যে মাদার শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে কারণ মাতৃত্ব বোঝাতে। এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি সলভ করেছি। সো কমন নাউনের পূর্বে দি দিয়ে এটাকে মাতৃত্ব বোঝানোর জন্য আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। সো এই হলো আপনাদের সাথে আর্টিকেলের নিয়ম, মোটামুটি আপনারা সলভ করেছেন। তাহলে আমি যদি ইন এ শর্ট আপনাদেরকে একটু আবার আর্টিকেলটা সম্পর্কে একটু বলি, তাহলে যেটা বলবো আর্টিকেল সলভের সময় প্রথমে আমরা চেষ্টা করব যে সেখানে কোনোভাবে অপশনে নো আর্টিকেল আনসার হয় কিনা। নো আর্টিকেল মানে ওখানে আনকাউন্টেবল নাউন কিংবা এতক্ষণ যা নিয়ম বললাম সেই ক্ষেত্রে আর্টিকেল বসবে না, গেল। মানে ব্যক্তির প্রপার নাউনের সামনে সাধারণত আর্টিকেল বসে না, তারপরেও যদি তুলনা করে যে ওই যে শেলি আর নজরুল তখন দি বসে, গেল। তাহলে আমরা প্রথমে বুঝবো যে আর্টিকেল বসে না কোথায় কোথায়, সেক্ষেত্রে আমরা নো আর্টিকেল সার্চ করব। তারপরে আমরা সার্চ করব যে সেটাকে লোকেশন দ্বারা সোর্স দ্বারা নির্দিষ্ট করতেছে কিনা অথবা স্থানবাচক প্রপার নাউন বোঝাচ্ছে কিনা, তখন আমরা সেখানে আর্টিকেল দি ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি সোর্স দ্বারা নির্দিষ্ট না থাকে তাহলে আমরা সেখানে আনসার করব এ এন। আর এ এন এর ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এই যে এন নিব কোথায় আর এ নিব কোথায় এখানে বলে দিয়েছি, দেখেন। তাহলে আমরা মনে রাখবো এ এন আগেই চেষ্টা করা যাবে না, আগে দেখতে হবে সেটা নির্দিষ্ট বোঝাচ্ছে কিনা। নির্দিষ্ট বোঝালে দি বসায় আসবেন, আর না বোঝালে অনির্দিষ্ট অবস্থায় এ এন নিয়ে চিন্তা করবেন। আর এ এনের টেনশনটা সহজ, কারণ হলো এখানে জাস্ট খালি কি লিখতে হবে যে বাংলা উচ্চারণটা দেখতে হবে, ভাওয়েল না। ভাওয়েল কথা বললে ভুল হবে, কারণ অনেক ভাওয়েলের উচ্চারণ তো ভাওয়েলের মতো নাই, চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার অনেক কনসোনেন্ট এইচের উচ্চারণ সরাসরি এইচ হচ্ছে না, পরের বর্ণটা হচ্ছে। তাহলে অ আ ই উ এ এ, অ আ ই উ এ এ, এটা হলো এন। আর এ হলো ইউ ওয়া অথবা হ অথবা অন্য যে কোনো কিছু। ও আরেকটা শিখছিলেন হলো দা কন দিভা, মানে কনসোনেন্টের আগে দা উচ্চারণ করবেন আর ভাওয়েলের আগে দি উচ্চারণ করবেন। দা কন দিভা মনে থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আর্টিকেল সংক্রান্ত আলোচনা শেষ করলাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, ভালো লেগেছে। একটু থামেন, আগে প্রশ্নটার উত্তরটা নেন। থামেন, প্রশ্নটা অনেক দূর চলে যাবে কিন্তু আপনাদের। একজন বলছে ব্যক্তি স্থানবাচক প্রপার নাউন, এই যে ঢাকা, ঢাকা রাজধানীর প্রপার নাউন না। সো এই স্থানবাচক প্রপার নাউনটার ক্ষেত্রে আপনার এখানে আর্টিকেল ইউজ হবে না। এখন যদি বলি যে তাহলে কোন প্রপার নাউনের সামনে হয়, যেমন আপনার যদি বলি পদ্মা, এটাও তো স্থান, কিন্তু এটা স্থান হলো এটার নাম কি? এটা কি স্থানের নাম নাকি এটা নদীর নাম? ভালো করে বুঝতে হবে। স্থান কিন্তু সেটা অন্য কিছু বোঝাচ্ছে না। যেমন এইটা কিন্তু স্থান, এটা সরাসরি স্থানই, ঢাকা রাজশাহী এগুলো স্থান। আর এইখানে পদ্মা, এই স্থানটা আসলে স্থান হিসাবে গণ্য হচ্ছে না, এটা একটা নদীর নাম হিসাবে গণ্য হচ্ছে। ক্লিয়ার? তারপর নদী, পাহাড়, পর্বত এরকম আছে না, সাগর, মহাসাগর, ওইগুলো স্থান, কিন্তু ওইগুলোর আসল নাম কি? সাগর, মহাসাগর। সেগুলোকে স্থান হিসাবে বিবেচ্য করছি না। স্থান মানে হচ্ছে যেখানে মানুষ বাস করে, এই জাতীয় স্থানগুলোকে আমরা প্রপার স্থান হিসাবে বলতেছি। সেই স্থানগুলোর সামনে আর্টিকেল ব্যবহার করব না। ঠিক আছে? এই কোশ্চেনটা একজন করেছিলেন, তাহলে এটা বুঝতে পারছেন। তাহলে ঢাকার সামনে আর্টিকেল হবে না। হ্যাঁ,